হ্যালো ছাত্র বন্ধুরা, আমি সুজয় স্যার এবং তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল স্টাডি অন ডিজিটাল মিডিয়া। আজ আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 এর মডেল কোশ্চেন সেট 3 চারের দাগের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করব। প্রতিটি অঙ্ক 2 নম্বর করে, তাই অঙ্কগুলো ডিটেলসে করব। ভিডিওর কোনো জায়গায় স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করে অল অপশনটি চুজ করে নাও এবং ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখানে তোমরা জানো যে চারের দাগে মোট 12টি অঙ্ক থাকে, তার মধ্যে তোমাদের 10টি অঙ্ক করতে হয়, প্রতিটি মান 2 করে, তাহলে টোটাল 10 দুগুণে 20 নম্বর এখানে থাকে। তা প্রথম অঙ্কে যেটা বলেছে, পরপর 2 বছর সুদের হার 10% এবং 11% হলে 2 বছরে কত টাকা সুদ আসল 6593.40 টাকা হবে। এক্ষেত্রে দেখো, তোমরা অঙ্কটা পড়ে বুঝতে পারবে না যে এখানে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, কিন্তু আমি বলে রাখি এটা চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে। এবং এটা কিভাবে বুঝলাম আমি, এখানে দেখো বলে দিয়েছে যে পরপর 10% 11%, যখন এরকম পার্সেন্টগুলো আলাদা আলাদা দেওয়া থাকবে এবং তোমাদের মূলধনটা একই থাকবে, আর মূলধনটা বার করতে বলবে, তখন কিন্তু তোমরা সেটাকে চক্রবৃদ্ধি সুদ হিসেবেই ধরবে, তাহলে কিন্তু তোমার উত্তরটা পাবে। এবার দেখো, তাহলে এক্ষেত্রে আমাদের আসলটা বার করতে হবে। ফার্স্টে আসলটাকে আমরা ধরি বলে লিখে নিই। তাহলে ধরি আসল ইকুয়াল টু কি টাকা। তাহলে এখানে যে সুদের হার 10% 11% দেওয়া আছে, তাহলে আমরা লিখব প্রথম বছরের সুদের হার ব্র্যাকেটে R1 ইকুয়াল টু 10% এবং দ্বিতীয় বছরে সুদের হার R2 ইকুয়াল টু 11%। তাহলে 2 বছরের সুদ আসল বার করতে বলে, তাহলে লিখবো অতএব 2 বছরের সুদ আসল বলতে এখানে আসলে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা সূত্রটা লিখবো P ইন্টু 1 প্লাস R1 বাই 100। এখানে সময় হিসাবে 1 বছর দেবো, যেহেতু 2 বছর বলেছে এখানে 1 থাকবে, এবং তারপরে 1 প্লাস R2 বাই 100 টু দি পাওয়ার n হয়, n এর জায়গায় আরেক বছর রাখবো, টোটাল 1 1, তাহলে টোটাল 2 বছর হলো। এটা হবে 2 বছরের সুদ আসল। এবং এখানে আমরা P বলতে আসল যে টাকাটা ধরেছি P, R1 মানে এখানে হচ্ছে 10%, এবং R2 মান ছিল 11, তাহলে এখানে 11 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা এখানে পেয়ে যাবো 10, আর এখানে কিছু কাটাকাটি করা যায় না। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে, এটা যদি ভগ্নাংশে যোগ করি তাহলে এখানে 10 দশকে 10 প্লাস 1, এখানে তাহলে 100 লসাগু হয়, তাহলে 100, আর এখানে হবে 11। এবার দেখো, এখান থেকে যদি আমরা যোগ করে লিখি তাহলে এখান থেকে পেয়ে যাব 11/10 ইন্টু 111/100। এটাকে আমরা এই অবস্থায় রেখে দিলাম, কোনো রকম গুণ করলাম না, এতে আমাদের পরবর্তীকালে প্রশ্ন অনুসারে করে যে কাটাকাটি করতে হবে তাতে আমাদের সুবিধা হবে, ওর জন্য আমি এটাকে এইভাবেই রেখে দিলাম। এবার আমরা একটি সমীকরণ তৈরি করব, সেখান থেকে পি এর মানটা বার করে নেবো। চলে যাওয়া যাক তাহলে পরের পেজ। এবার তাহলে এখানে আমরা লিখবো প্রশ্ন অনুসারে আমাদের পৃষ্ঠায় বেরিয়েছিল পি ইন্টু 11/10 ইন্টু 111/100। এটা আমাদের সুদ আসল বেরিয়েছিল 2 বছর। এবার এবং আমাদের কোশ্চেনে যেটা বলে দেওয়া ছিল যে 6593.40 টাকা সুদ আসল, তাহলে এটা সমান সমান দিয়ে লিখবো 6593.40। তাহলে এখানে দশমিক তুলে দিলে নিচে আমরা তাহলে 100 পেয়ে যাব, এই 1 0 0 কেটে দিলাম। এবার পি ইকুয়াল টু যদি আমরা বার করি তাহলে এপারে 6593, তার সঙ্গে একটা 4, 10, কোনাকুনি গুণ করলে উপরে 10, 100 চলে যাবে, নিচে আসবে 11 আর 111, তাহলে 10 10 কেটে যাচ্ছে। 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 5 বার গেল, 9 বার দিলে 9 11 99, তাহলে আরো 9 বার চলে যাবে এবং তার লাস্টে 4 11 44। এবার এটাকে যদি আমরা 111 দিয়ে কাটি তাহলে প্রথম 5 বার, তারপর 4 বার চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পি এর ভ্যালু পেয়ে যাব সেটা হচ্ছে 5400। উত্তর হিসাবে লিখে দেবো নির্ণয় মূলধন বা আসল, যেটা খুশি লিখতে পারো, সেটা হচ্ছে 5400 টাকা।
এক্ষেত্রে তোমরা পুরো প্রশ্ন ধরে উত্তরটি লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে অঙ্কটা তোমরা সহজেই করতে পারো। এবার দেখে নেওয়া হয় তাহলে পরের কোশ্চেনে দেখো বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। তাহলে এখানে দেখো স্পষ্টভাবে বলে দিয়েছে যে সময় হলো 4 বছর এবং সুদ যেটা হবে সেটা আসলের 8/25 অংশ। আসলে কিন্তু আসল হিসেবে কিন্তু কোনো সংখ্যা আমাদের দিয়ে দেয়নি, সেটা আমাদের ধরে নিতে হবে এবং আমাদের বার করতে হবে সরল সুদের হারটা। তাহলে ফার্স্টে আমরা আসলটা ধরে নেব, লিখব ধরি আসল p টাকা। তাহলে এবার সুদ বলতে অবশ্যই সরল সুদ, সেটাকে আমরা i অক্ষর দিয়ে লিখি, সেটা আসলের 8/25 অংশ, তার মানে p ইন্টু 8/25 হবে। এখান থেকে আমরা পেয়ে যাবো 8p/25 টাকা। সময় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 বছর এবং বার্ষিক সরল সুদের হার, যেটাকে আমরা আর অক্ষর দিয়ে লিখি, সেটা আমাদের বার করতে বলে। অতএব সরল সুদ i ইকুয়াল টু PTR/100। এবার দেখুন এখান থেকে যেহেতু আমাদের আর এর মান বার করতে হবে, তাই আর ইকুয়াল টু আগে বার করে নেবো। তাহলে নিচে চলে আসবে PT, উপরে চলে আসবে i ইন্টু 100। এবার শুধু আমরা সংখ্যাগুলো বসিয়ে আর এর ভ্যালুটা বার করে নেবো। এখানে i এর যে ভ্যালু সেটা হচ্ছে 8p/25 ইন্টু 100। নিচে ছিল PT, p বলতে p আর t বলতে এখানে 4 বছর। তাহলে এখানে PP কেটে যায়, 25 দিয়ে 100কে কাটলে 4, 4 4 কেটে যায়। এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম r ইকুয়াল টু 8। তাহলে উত্তর হিসেবে আমরা লিখে দিতে পারি অতএব শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হবে। এভাবে তোমরা সহজেই অঙ্কটা করতে পারো। এবার দেখে নেওয়া যাক তাহলে পরের কোশ্চেনে দেখো বলেছে 3 দাগে একটি পাথরের ওজন প্রতি বছর 10% হ্রাস পায়। পাথরটির বর্তমান ওজন 810 গ্রাম হলে 2 বছর আগে পাথরটির ওজন কত ছিল? এক্ষেত্রে দেখো প্রতি বছর 10% হ্রাস পায় বলে দিয়েছে, বর্তমান ওজন বলে দিয়েছে, 2 বছর আগে পাথরটির ওজন কত ছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো 2 বছর আগে যেটা ওজন ছিল সেটাকে আমরা প্রথমে আগে x বলে ধরে নিব এবং তারপরে অঙ্কটা করব। তাহলে লিখবো ধরি 2 বছর আগে পাথরটির ওজন x গ্রাম ছিল। এছাড়া লিখে নেব পাথরটির বর্তমান ওজন 810 গ্রাম। আমরা পাথরটির বর্তমান ওজন বার করব x ধরে এবং সেখান থেকে সমাধান প্রস্তুত করব এবং সেখান থেকে x এর মানটা বার করে নেব। তাহলে লিখবো এরকম পাথরের ওজন প্রতি বছর 10% হ্রাস পেলে পাথরটির বর্তমান ওজন হবে প্রথমে ছিল x, তারপরে 1 মাইনাস r বলতে এখানে 10% টু দি পাওয়ার n বলতে সময় 2 বছর। এক্ষেত্রে দেখো আমি যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। মাইনাস ব্যবহার করলাম এই কারণে, কারণ এখানে পাথরটির ওজন হ্রাস পাচ্ছে, অবশ্যই গ্রামে বেরোবে। তাহলে এখান থেকে 10 আর 100 কাটাকাটি করলে 10 পাবো। তারপর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখান থেকে বিয়োগ করতে পারি ভগ্নাংশের, 10 অক্ষে 10 এবং বিয়োগ 1 আর স্কোয়ার। তাহলে এখান থেকে 10 আর 1 বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবো 9/10 তার স্কোয়ার। তাহলে এখান থেকে 81, 9 এর স্কোয়ার 81 হয়, 81x এবং নিচে 100 গ্রাম
এটা হলো বর্তমান ওজন হবে। এবার দেখো পাথরটির বর্তমান ওজন 810 গ্রাম বলা ছিল, এখান থেকে আমরা একটি সমাধান প্রস্তুত করব। চলে যাই পরের পৃষ্ঠায়, লিখবো প্রশ্ন অনুসারে ওই পৃষ্ঠায় বেরিয়েছিল 81x/100 এবং এটা দেওয়া ছিল বর্তমান ওজন 810 গ্রাম, তাহলে সেটা সমান হবে। এখান থেকে এক্স এর মান যদি আমরা বার করি তাহলে এখান থেকে সরাসরি লিখতে পারি 810, 100টা এপারে এসে গুণ হয়ে যাবে 810-এর সঙ্গে, নিচে চলে আসবে 81, তাহলে 81 দিয়ে 810কে কাটলে 10 পাবো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম। তাহলে অতএব 2 বছর আগে পাথরটির ওজন 1000 গ্রাম বা 1 কিগ্রা ছিল। এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা সম্পূর্ণ করতে পারো। এবার দেখে নেওয়া যাক এর পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/আলফা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার এর মান কত হবে। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস আগে বার করে নিতে হবে, তারপরে আমরা 1/আলফা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার বার করব। কি কি প্রয়োজন হবে সেটা আমরা আগে দেখে নিই, তারপরে আমরা সেগুলো বার করব। সেটাই সবচেয়ে ভালো এবং সেটাই সবচেয়ে ভালো মেথড আমার মনে হয়। এখান থেকে ভগ্নাংশে যোগ করি তাহলে লসাগু হিসেবে পাবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এবং ভগ্নাংশে যোগটি করলে উপরে আসবে তাহলে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, উপরে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যদি ধরি তাহলে সেই হিসাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারবো, এবং সেখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। নিচে আমরা লিখতে পারি আলফা বিটা তার হোল স্কোয়ার। এবার দেখো তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে আলফা বিটার মান এবং আলফা প্লাস বিটার মান, অর্থাৎ এই যে সমীকরণ রয়েছে এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে এখান থেকে আমাদের বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলটাকে বার করে নিতে হবে, সেটাই আমাদের লাগবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা এটা হয় মাইনাস b/a। b বলতে এক্স এর সঙ্গে যে সহগ আছে সেটা, এখানে -3 আছে তাহলে -3 লিখবো। a বলতে এক্স স্কোয়ারের সহগ, মানে এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ করা নেই, সহগ নেই, তার মানে সেখানে 1 ধরে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 3। এবং আলফা বিটা অর্থাৎ যে দুটির গুণফল সেক্ষেত্রে হয় c/a, তাহলে c বলতে এখানে 5 এবং a বলতে 1, তাহলে এখান থেকে আলফা বিটা পেয়ে গেলাম 5। এবার এখানে শুধু মানগুলো আমাদের বসিয়ে দিতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, তাহলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে -3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 আর নিচে বসবে 5 স্কোয়ার। তাহলে এখান থেকে ভাঙাই যদি আমরা তাহলে -3 স্কোয়ার করলে 9 এবং 5 দুগুণে 10, নিচে আসছে 25। তাহলে এখান থেকে উত্তর যেটা পেয়ে যাবো সেটা হবে মাইনাস, যেহেতু 10 বড় সংখ্যা, বড় সংখ্যার চিহ্ন বসবে 1/25, তাহলে -1/25 এর উত্তর হবে। তো উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, লিখবে এরকম ভাবে 1/আলফা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার এর মান -1/25 হবে। তাহলে এখানে অঙ্কটা শেষ। এবার দেখে নেওয়া যাক এর পরের অঙ্কটি। পরের অঙ্কটিতে বলেছে সরলতম মান নির্ণয় করো। এখান থেকে এই পর্যন্ত টুকে নেবে, আমি টুকছি না, আমি তারপর থেকে করা শুরু করব। প্রথম আমরা এখানে হরের করণীয়সন করবো। হরের করণীয়সন মানে হচ্ছে যে সংখ্যা নিচে আছে তারই একই সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব আমরা। তাহলে √2 -1 দিয়ে উপর নিচে আমরা গুণ করব। এর পরের পদটিতে রয়েছে 1/√3 প্লাস √2, তাহলে এর ক্ষেত্রে √3 মাইনাস √2 দিয়ে আমরা উপর নিচে গুণ করব, 3 মাইনাস √2। এর পরের পদটিতে রয়েছে 1/√4 প্লাস √2, তাহলে এখানে আমরা √4 মাইনাস √3 দিয়ে উপর নিচে আমরা করব। তাহলে উপরে আমরা পেয়ে যাবো এখান থেকে √2 - 1। নিচে দেখো √2 কে যদি আমরা a ধরি এবং 1 কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে।
পাশেরটা √3 মাইনাস √2, নিচে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এবং তারপরটাতে √4 মাইনাস √3 এবং এর নিচেও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে। √4 তার স্কোয়ার মাইনাস √3 তার তাহলে এখান থেকে √2 মাইনাস 1, √2 এর স্কোয়ার করলে 2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 আর নিচে পাচ্ছি 3 মাইনাস 2 প্লাস উপরে √4 মাইনাস √3, √4 এর স্কোয়ার করলে 4 আর √3 এর স্কোয়ার করলে 3। এখান থেকে √2 মাইনাস 1 নিচে 1 প্লাস √3 মাইনাস √2 এর নিচেও 1 পাবো এবং √4 মাইনাস √3 এর নিচেও আমরা 1 পাবো। তাহলে এখান থেকে যেটা লেখা যায় √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √2। এখানে দেখো প্লাস √3 মাইনাস √3 কেটে যায়, প্লাস √2 মাইনাস √2 কেটে যায়। এখান থেকে পাচ্ছি -1 এবং √4 এর থেকে পাচ্ছি 2, যেহেতু 4 এর রুট করলে 2 হয়, তাহলে এখান থেকে আমরা যে অ্যান্সারটা পেয়ে যাবো সেটা হবে 1। তাহলে আমাদের উত্তরটা হবে 1। তাহলে এখানে উত্তর হিসাবে লিখবো অতএব নির্ণেয় সরলতম মান ইকুয়াল টু 1। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলে যাই পরের কোশ্চেনে। পরের 6 নম্বর প্রশ্নটিতে দেখো বলেছে অকেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এডি ব্যাস এবং এ বিন্দুতে এক্স এ ওয়াই একটি স্পর্শক, অ্যাঙ্গেল সিএএক্স ইকুয়াল টু 70 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে এসিবি এর মান কত হবে? তাহলে প্রথমে আমাদের একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকতে হবে। এই বৃত্তটি হলো সেটি অকেন্দ্রীয় বৃত্ত এবং এর মধ্যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এই এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এডি একটি ব্যাস, এ বিন্দু দিয়ে এক্স ওয়াই একটি স্পর্শক আঁকতে হবে। এই হলো এক্স ওয়াই একটি স্পর্শক। এবার দেখো এখানে সি এ এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি বলেছে, তার মানে সি এবং এ বিন্দুকে আমাদের একটি সরলরেখা দিয়ে যুক্ত করতে হবে। তাহলে সেই সরলরেখাটা এটি হলো। এখানে যেগুলো বলে দিয়েছি সেগুলো আমরা আগে একটু লিখে নিই। এখানে দেখো স্পষ্টভাবে বলে দিয়েছে সি এ এক্স, তার মানে এই যে সম্পূর্ণ কোণটা, এই কোণটার মান আমাদের বলে দিয়েছে 70 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল বিএসি, বিএসি বলতে শুধুমাত্র একটুখানি কোণ, এই কোণটাকে বলে দিয়েছে আমাদের 40 ডিগ্রি। তা বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এছাড়া বলে দিয়েছে এডি হচ্ছে ব্যাস, এ বিন্দুতে এক্স এ ওয়াই একটি স্পর্শক। এছাড়া বলে দিয়েছে অ্যাঙ্গেল সিএএক্স ইকুয়াল টু 70 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। আমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল এসি বি, এটা বার করতে বলে। ছবিতে এসিবি বলতে আসলে এই কোণটিকে বোঝাচ্ছে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এসিডি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এসিডির মান হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল এসিডি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, সেই হিসাবে কিন্তু এটা 90 ডিগ্রি লেখা হবে। এবার দেখো তার মানে আমরা এই কোণটাকে আমরা 90 ডিগ্রি হিসাবে পেয়ে গেলাম। এবার দেখো ছবিতে ও এ স্পর্শক এক্স এ ওয়াই এর উপর লম্ব, তার মানে এখানে ও এ এক্স এই কোণটি কিন্তু 90 ডিগ্রি হবে। অতএব অ্যাঙ্গেল ও এ এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু ও এ লম্ব এ। তাহলে স্পর্শক যে এক্স এ ওয়াই ছিল তার এক্স এ অংশের উপরে
যেহেতু বৃত্তের যে ব্যাস OA এটা হচ্ছে লম্বভাবে থাকে, সেই হিসাবে আমরা এখানে 90 ডিগ্রি লিখলাম। এবার দেখো OX 90 ডিগ্রি হওয়াতে এখান থেকে আমরা খুব সহজেই অ্যাঙ্গেল DAC বার করতে পারবো। অ্যাঙ্গেল OAX মাইনাস অ্যাঙ্গেল CAX, তাহলে OX এর মান আমরা 90 ডিগ্রি পেয়েছিলাম এবং CX এর মান দেওয়া ছিল 70 ডিগ্রি। তো সেখান থেকে আমরা DAC এর মান 20 ডিগ্রি পেয়ে যাব। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, সম্পূরক হয়। তাহলে সেখান থেকে আমরা কিন্তু এবার আমাদের যেটা বার করতে বলেছি ACB, সেটার মান কিন্তু বার করতে পারবো। এবার চলে যাই আমরা পরের পেজে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব অ্যাঙ্গেল DCB প্লাস অ্যাঙ্গেল BAD ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180। ডিসিবির মধ্যে আসলে দুটি কোণ আছে। প্রথম কোণ হচ্ছে ACD, যেটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, এবং যেটা আমাদের বার করতে বলেছে ACB। এবার BAD কোণের দিকে যদি তাকাই, তাহলে BAD এর মধ্যেও দুটো ভাগ রয়েছে। একটি ভাগ যেটা 40 ডিগ্রি দেওয়া ছিল, অর্থাৎ অ্যাঙ্গেল BAC। আরেকটি ভাগ একটু আগে আমরা যেটা বার করলাম, অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে ACD তার মান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ACBর মান আমাদের বার করতে হবে। অ্যাঙ্গেল BAC যেটার মান দেওয়া ছিল প্রশ্নেই 40 ডিগ্রি, অ্যাঙ্গেল DAC একটু আগে যার মান বার করলাম 20 ডিগ্রি, সমান সমান 180। এখান থেকে আমাদের ACBর মান বার করতে হবে। লিখবো অ্যাঙ্গেল ACB সমান সমান 180 বিয়োগ 90 বিয়োগ 40 বিয়োগ 180 থেকে 90 বাদ দিলে 90 থাকে, 90 থেকে 40 বাদ দিলে 50 থাকে, 50 থেকে 20 বাদ দিলে 30 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এখানে উত্তর হিসেবে যেটা আমরা পাবো সেটা হলো 30 ডিগ্রি। তাহলে এখান থেকে উত্তর লিখে দেবো, অতএব অ্যাঙ্গেল ACB এর মান 30 ডিগ্রি হবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। কোনো অঙ্কে কোনো সমস্যা থাকলে তার দাগ নম্বর উল্লেখ করে ভিডিওর কমেন্টসে জানাও, আমি তার উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে, তাই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব যদি না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটা ক্লিক করে অল অপশনটি চুজ করে নাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।